গতকাল একটা গোলাপ গাছের চারা লাগানোর সময় ছেলে এমন একটা তুলনা করেছে যা আমার বুকের মধ্যে খচখচ করছে কাটার মতো। আমাদের বাড়ির উঠানে একটা ফাঁকা জায়গা ছিল। ভেবেছিলাম একটা গোলাপ গাছ লাগাব। গতকাল নার্সারি থেকে একটা সুন্দর লাল গোলাপের চারা কিনে এনেছি। সকালে ছেলেকে বললাম, আজ গোলাপের চারা লাগাবো। সে খুশি হয়ে বলল, আমি তোমাকে সাহায্য করব। আমরা দুজনে উঠানে গেলাম। প্রথমে একটা ভালো জায়গা খুঁজে বের করতে হবে, যেখানে সূর্যের আলো ভালো পড়ে। জায়গা ঠিক করার পর ছেলে কোদাল দিয়ে মাটি খুঁড়তে শুরু করল। আমি পাশে দাঁড়িয়ে দেখছি। মা, কতটা গভীর করব? 1.5 ফুট মতো কি মাটি খোঁড়া হয়ে গেল। আমি চারাটা নিয়ে গর্তে বসালাম। এবার মাটি দিয়ে চাপা দিতে হবে। আমরা দুজনে মিলে মাটি দিয়ে চারার গোড়া চাপা দিলাম। এখন পানি দিতে হবে। ছেলে পানি এনে চারার গোড়ায় ঢেলে দিল। মাটি দিয়ে নোংরা হয়ে গেছি দুজনেই। মা, এই চারাটা বড় হতে কতদিন লাগবে? আমি বললাম, বছর খানিকে ভালো গাছ হবে। ফুল আসতে আরও কিছুদিন। সে চারাটার দিকে তাকিয়ে রইল। মা, এই গাছের মতোই আমার ভালোবাসা বেড়েছে তোমার জন্য। আমি অবাক হয়ে তাকালাম। কি বলছিস? সে মাটিতে হাঁটু গেড়ে বসে চারাটা ঠিক করতে লাগল। আমার ভালোবাসাও এভাবেই ছোট থেকে বড় হয়েছে। তার হাত মাটিতে নোংরা। প্রথমে সাধারণ মায়া ছিল, এখন গভীর ভালোবাসায় পরিণত হয়েছে। আমি বুঝতে পারছিলাম না কি বলতে চাইছে। এই গাছ যেমন শিক ছড়িয়ে মাটির গভীরে পৌঁছাবে, আমার ভালোবাসাও তেমনি তোমার হৃদয়ের গভীরে পৌঁছে গেছে। তুই কি বলতে চাচ্ছিস? আমি জিজ্ঞেস করলাম। সে উঠে দাঁড়াল, মাটি ঝেড়ে হাত পরিষ্কার করল। মা, এই গাছে যখন ফুল ফুটবে, আমি তোমাকে সেই ফুল দিয়ে প্রপোজ করব। আমার হাত থেকে পানির গ্লাস পড়ে যাওয়ার উপক্রম। কিন্তু আমি আর অপেক্ষা করতে পারছি না। হঠাৎ সে আমার সামনে হাঁটু গেড়ে বসল। মাটিতে হাঁটু লেগে তার প্যান্ট নোংরা হয়ে গেল। মা, আমি তোমাকে ভালোবাসি। সকালের রোদ তার মুখে পড়েছে। শুধু মা হিসেবে নয়, একজন নারী হিসেবে। আমি পিছিয়ে যেতে চাইলাম। আমি তোমার সৌন্দর্য দেখি, তোমার নারীত্ব অনুভব করি। তার চোখে জল চকচক করছে। তুই উঠ, পাগলামি করছিস কেন? আমি তাকে উঠতে বললাম। কিন্তু সে উঠল না। মা, আমি একদম গম্ভীর। আমি তোমাকে বিয়ে করতে চাই। চারার পাশে হাঁটু গেড়ে বসে আছে। আমরা নতুন জীবন শুরু করব। এই গাছের মতো। মাটির গন্ধ আর সকালের রোদ সব মিলিয়ে মাথা ঘুরছিল। এই গাছ যেমন বেড়ে উঠবে, আমাদের ভালোবাসাও তেমনি বেড়ে উঠবে। আমার চোখে জল এসে গেল। মা, তুমি আমাকে বিয়ে করবে? নতুন লাগানো চারাটার দিকে তাকিয়ে আমি কিছু বলতে পারলাম না। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে। যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম নন্দিনী চৌধুরী। আমার বয়স 40 বছর। আমার স্বামীর নাম সুব্রত চৌধুরী, বয়স 43 বছর। আমাদের 2 সন্তান, রাহুল আর প্রিয়া। রাহুল 18 বছর বয়সী, কলেজে পড়ে। প্রিয়া 10 বছর বয়সী, স্কুলে যায়। গত সপ্তাহে যে ঘটনাটা আমার সাথে ঘটে গেল সেটা শুনলে আপনারা অবাক হবেন। আমি এখনও বিশ্বাস করতে পারছি না যে এমনটা হতে পারে। সবকিছু শুরু হয়েছিল আমাদের পুরানো বাড়ির ঘরোয়া রূপান্তরের সময় থেকে। আমাদের বাড়িটা আমার দাদুর আমল থেকেই আছে। প্রায় 100 বছরের পুরানো। সুব্রত অনেক দিন থেকেই বলছিল বাড়িটাকে একটু রিনোভেট করার জন্য। আমিও রাজি হয়ে গেলাম, কারণ অনেক জায়গা ভেঙে পড়েছিল, দেয়াল থেকে রং উঠে যাচ্ছিল। রাহুল খুব উৎসাহী ছিল এই কাজে। বলল, মা, আমি তোমাদের সাহায্য করব। প্রিয়াও খুশি হয়ে বলল, আমিও করব। আমি বললাম, ঠিক আছে, তোমরা ছোটখাট কাজগুলো করো। প্রথম দিন আমরা বাড়ির সব পুরানো জিনিসপত্র গুছিয়ে রাখার কাজ শুরু করলাম। অ্যাটিকে পুরানো ট্রাঙ্ক, বাক্স, আলমারি সব ছিল। রাহুল বলল, মা, এসব পুরানো জিনিস দেখতে দেখতেই না। আমি বললাম, তবু একবার দেখে নিই, হয়তো কোনো দামি জিনিস পেয়ে যেতে পারি। আমরা 3 জনে মিলে অ্যাটিকে উঠলাম। ধুলোবালিতে ভরা সব জায়গা। প্রিয়া হাঁচতে লাগল। রাহুল বলল, মা, এখানে মানুষের থাকার মতো জায়গা নেই। আমি বললাম, এখন পরিষ্কার করব। একটা কোণে খুব পুরানো একটা কাঠের ট্রাঙ্ক ছিল। সেটার উপর অনেক ধুলো জমেছে। রাহুল সেটা পরিষ্কার করে খুল। ভেতরে কিছু কাগজপত্র, পুরানো ছবি আর কয়েকটা বই ছিল। প্রিয়া বলল, মা, এসব কি? আমি কাগজগুলো দেখলাম। বেশিরভাগই দাদুর আমলের।
কিন্তু একটা কাগজ দেখে আমি চমকে গেলাম। সেটা একটা পুরানো মানচিত্র। কিন্তু এমন জায়গার মানচিত্র যেটা আমি আগে কখনো দেখিনি। রাহুল কাগজটা হাতে নিয়ে বলল, মা, এটা কোথাকার ম্যাপ? আমি বললাম, জানি না তো। কাগজের উপরে একটা খুব ছোট করে লেখা ছিল, গুপ্তধনের সন্ধান। প্রিয়া উৎসাহিত হয়ে বলল, মা, এটা কি ট্রেজার হান্টের ম্যাপ? আমি হাসতে হাসতে বললাম, হতে পারে। তোমার দাদুর আমলে এরকম অনেক কিছু ছিল। রাহুল খুব মনোযোগ দিয়ে ম্যাপটা দেখতে লাগল। মা, এখানে আমাদের বাড়ির ছবিও আছে। দেখ, এই জায়গাটা কি সত্যিই আমাদের বাড়ির মতো একটা বাড়ির ছবি ছিল মানচিত্রে। আমি ম্যাপটা ভালো করে দেখলাম। এতে বিভিন্ন দিকে তীর চিহ্ন দেওয়া ছিল। একটা তীর দিয়ে দেখানো ছিল বাড়ি থেকে পূর্ব দিকে যেতে হবে। তারপর একটা বর গাছের কাছে যেতে হবে। সেখান থেকে উত্তর দিকে 50 কদম। প্রিয়া লাফিয়ে উঠল। মা, আমরা ট্রেজার হান্ট করব। রাহুলও খুশি হয়ে বলল, হ্যাঁ মা, চল একবার খুঁজে দেখি। আমি ভাবলাম যে ওদের উৎসাহ দেখে মন্দ লাগছে না। বললাম, ঠিক আছে, একবার চেষ্টা করে দেখা যাক। পরের দিন সকালে আমরা 3 জনে মিলে ট্রেজার হান্ট শুরু করলাম। সুব্রত অফিসে গিয়েছিল। আমি ম্যাপটা হাতে নিয়ে বাড়ি থেকে বের হলাম। রাহুল আর প্রিয়া দুজনেই খুব উৎসাহিত। প্রথমে আমাদের বাড়ি থেকে পূর্ব দিকে যেতে হবে। আমাদের বাড়ির পূর্ব দিকে একটা ছোট জঙ্গল আছে। আমরা সেদিকে যেতে শুরু করলাম। প্রিয়া বলল, মা, জঙ্গলে যেতে ভয় লাগছে গু। আমি তার হাত ধরে বললাম, ভয় নেই, আমরা সবাই একসাথে আছি। রাহুল বলল, আমি আগে আগে যাব। আমরা জঙ্গলের ভেতর ঢুকলাম। পুরানো গাছপালা, লতাপাতায় ভরা। প্রায় 10 মিনিট হাঁটার পর আমরা একটা বড় বটগাছ দেখতে পেলাম। ম্যাপে যেমন দেখানো ছিল ঠিক তেমনি। প্রিয়া খুশি হয়ে বলল, মা, এটাই সেই গাছ। রাহুল বলল, এখন এই গাছ থেকে উত্তর দিকে 50 কদম যেতে হবে গু। আমরা কম্পাস দিয়ে উত্তর দিক ঠিক করে 50 কদম গুনতে শুরু করলাম। 1, 2, 3। এভাবে 50 কদম গিয়ে আমরা একটা ছোট পাহাড়ের কাছে পৌঁছালাম। ম্যাপে দেখানো ছিল যে এখানে একটা গুহা আছে। সত্যিই পাহাড়ের গায়ে একটা ছোট গুহা দেখতে পেলাম। প্রিয়া বলল, মা, এখানেই কি ট্রেজার? আমি বললাম, দেখা যাক। রাহুল মোবাইলের টর্চ জ্বালিয়ে গুহার ভেতরে ঢুকল। গুহাটা খুব বেশি গভীর ছিল না। প্রায় 10 ফুট পর একটা দেয়াল। কিন্তু সেখানে কিছুই ছিল না, শুধু কিছু পাথর আর মাটি। প্রিয়া হতাশ হয়ে বলল, মা, কিছু নেই তো? রাহুলও বলল, হয়তো আমরা ভুল জায়গায় এসেছি। আমি ম্যাপটা আবার দেখলাম। সব ঠিক তো আছে। হঠাৎ রাহুল বলল, মা, এই দেয়ালটা অন্যরকম লাগছে। সে দেয়ালটা টোকা দিল। একটা ফাঁপা আওয়াজ এল। আমি বললাম, মনে হচ্ছে এই দেয়ালের পেছনে কিছু আছে। আমরা দেয়ালটার চারপাশে খুঁজতে লাগলাম। প্রিয়া হঠাৎ বলল, মা, এখানে একটা পাথর নড়ছে। সত্যিই একটা পাথর একটু নড়ে গেল। রাহুল সেটা টেনে বের করল। পাথরটা বের করার সাথে সাথেই দেয়ালে একটা ছোট ছিদ্র দেখা গেল। সেই ছিদ্র দিয়ে ভেতরে হাত ঢুকিয়ে দেখলাম। একটা কাঠের বাক্স স্পর্শ করলাম। রাহুল উৎসাহিত হয়ে বলল, মা, কিছু একটা আছে। আমি বাক্সটা বের করে আনলাম। ছোট একটা কাঠের বাক্স, উপরে তালা দেওয়া। প্রিয়া বলল, মা, এই বাক্সেই ট্রেজার। আমি বাক্সটা নিয়ে বললাম, বাড়িতে গিয়ে খুলব। রাহুল বলল, না মা, এখানেই খুলি। আমি বললাম, তালা ভাঙ্গার জিনিস তো নেই। রাহুল তার পকেট থেকে একটা ছোট্ট হাতুড়ি বের করল। বলল, এইটা দিয়ে ভেঙে দিই। আমি বললাম, ঠিক আছে, কিন্তু সাবধানে। তালাটা ভেঙে বাক্স খুলে দেখি ভেতরে কিছু পুরানো কয়েন, একটা হীরার আংটি আর একটা চিঠি আছে। প্রিয়া খুশিতে লাফিয়ে উঠল। মা, সত্যিই ট্রেজার। আমি চিঠিটা পড়লাম। সেখানে লেখা ছিল যে এই চিঠি পড়বে সে আমার পোতাপুতির কেউ একজন হবে। এই সম্পদ তোমার পরিবারের জন্য রেখে গেলাম। কিন্তু মনে রেখো, আসল সম্পদ পরিবারের ভালোবাসা। চিঠিটার নিচে দাদুর স্বাক্ষর ছিল। আমার চোখে জল এসে গেল। রাহুল বলল, মা, প্রপিতামহ কত ভালো ছিলেন। প্রিয়াও বলল, হ্যাঁ মা, উনি আমাদের জন্য এত কিছু রেখে গেছেন। আমরা সম্পদগুলো নিয়ে বাড়িতে ফিরলাম। সুব্রত অফিস থেকে এসে সব শুনে খুব অবাক হল। বলল, এটা তো অবিশ্বাস্য। আমি বললাম, হ্যাঁ, আমিও এখনো বিশ্বাস করতে পারছি না। সন্ধ্যায় আমরা সবাই মিলে ট্রেজার হান্টের গল্প করতে লাগলাম। প্রিয়া বলল, মা, আমরা কি আরও ট্রেজার খুঁজে পাব? রাহুল বলল, হয়তো দাদু আরও কোথাও লুকিয়ে রেখেছেন। আমি বললাম, হতে পারে। তবে আসল কথা হলো, আমরা পরিবার হিসেবে একসাথে কাজ করেছি। এটাই সবচেয়ে বড় পাওয়া। সুব্রত বলল, একদম ঠিক বলেছ।
এই অভিজ্ঞতা আমাদের পরিবারের বন্ধন আরও দৃঢ় করেছে পরের কয়েকদিন আমরা বাড়ির রিনোভেশনের কাজ চালিয়ে গেলাম, কিন্তু এবারে অন্যরকম উৎসাহ নিয়ে, যেন আমরা একটা দল হয়ে কাজ করছি। রাহুল আর প্রিয়া দুজনেই খুব সাহায্য করল। একদিন আমরা বাড়ির পেছনের দিকটা পরিষ্কার করছিলাম। সেখানে অনেক পুরানো আগাছা, ভাঙ্গা ইটপাথর জমেছিল। হঠাৎ প্রিয়া বলল, মা, এখানে মাটির নিচে কিছু শক্ত জিনিস আছে আমি দেখলাম সত্যিই মাটির নিচে কিছু একটা আছে। রাহুল কোদাল দিয়ে খুঁড়তে শুরু করল। একটু পরেই একটা পাথরের স্ল্যাব বের হল। সেটার উপর কিছু লেখা। আমি ভালো করে দেখে পড়লাম, এখানে শুয়ে আছে আমার প্রিয় কুকুর বন্ধু। নাম টাইগার। তার সাথে কাটানো সুন্দর দিনগুলো কখনো ভুলব না। নিচে তারিখ লেখা 1925। প্রিয়া বলল, মা, এটা কুকুরের কবর। আমি বললাম, হ্যাঁ, তোমার প্রপিতামহর পোষা কুকুরের। রাহুল বলল, উনি কত ভালোবাসতেন পশুদের। আমরা সেই কবরটা সুন্দর করে পরিষ্কার করে রাখলাম। একটা ছোট বাগান বানিয়ে দিলাম চারপাশে। প্রিয়া বলল, এখন টাইগার আঙ্কেল খুশি হবে। এভাবে দিন কাটতে লাগল। আমাদের বাড়ি রিনোভেশনের কাজও শেষের দিকে এসে গেল। নতুন রং, নতুন ফ্লোর, সবকিছু খুব সুন্দর হয়েছে। কিন্তু সবচেয়ে বড় কথা, আমাদের পরিবারের মধ্যে একটা নতুন বন্ধন তৈরি হয়েছে। রাহুল এখন বাড়ির কাজে অনেক বেশি সাহায্য করে। প্রিয়া আগের চেয়ে অনেক বেশি কথা বলে। সুব্রত বলল, এই ট্রেজার হান্ট আমাদের পরিবারের জন্য একটা নতুন অধ্যায় শুরু করেছে। আমি মনে মনে দাদুকে ধন্যবাদ দিলাম। উনি শুধু সোনাদানা রেখে যাননি, আমাদের একসাথে থাকার, একসাথে কাজ করার একটা সুন্দর কারণ দিয়ে গেছেন। সেদিন সন্ধ্যায় আমরা সবাই বারান্দায় বসে চা খাচ্ছিলাম। হঠাৎ প্রিয়া বলল, মা, আমরা কি আরও ট্রেজার হান্ট করব? রাহুল বলল, হ্যাঁ, হয়তো দাদু আরও কোথাও কিছু লুকিয়ে রেখেছেন। আমি বললাম, হতে পারে। তবে আমাদের প্রথমে পুরো বাড়িটা ভালো করে খোঁজ করতে হবে। সুব্রত বলল, হ্যাঁ, হয়তো আরও কোনো পুরানো কাগজপত্র পাওয়া যাবে। পরের দিন রবিবার। আমরা আবার অ্যাটিকে উঠলাম। এবারে আরও মনোযোগ দিয়ে সব জিনিস দেখতে লাগলাম। প্রিয়া বলল, মা, এই বইগুলো দেখি। আমি বললাম, হ্যাঁ, দেখো, হয়তো কোনো বইয়ের পাতায় কিছু লেখা আছে। রাহুল একটা পুরানো ডায়েরি পেল। সেটার পাতা উল্টিয়ে দেখতে লাগল। মা, এখানে দাদুর হাতের লেখা। আমি ডায়েরিটা নিয়ে পড়তে শুরু করলাম। বেশিরভাগ পাতায় দৈনন্দিন কাজকর্মের হিসাব, কিন্তু শেষের দিকে একটা পাতায় লেখা, দ্বিতীয় গুপ্তধন পুকুরের পাড়ে পুরানো আমগাছের নিচে। প্রিয়া উৎসাহিত হয়ে বলল, মা, আরেকটা ট্রেজার। আমি বললাম, কিন্তু আমাদের তো কোনো পুকুর নেই। রাহুল বলল, মা, হয়তো আগে ছিল, এখন ভরাট হয়ে গেছে। আমরা বাড়ির চারপাশে ঘুরে দেখলাম। বাড়ির পেছনে একটা জায়গা আছে যেটা বাকি জায়গার চেয়ে একটু নিচু। সেখানে মাটি অন্যরকম। রাহুল বলল, মা, এখানেই হয়তো পুকুর ছিল। সেই জায়গায় একটা পুরানো আমগাছ আছে, খুব বড় আর পুরানো। প্রিয়া বলল, মা, এই গাছেরই নিচে ট্রেজার। আমি বললাম, খোঁজ করে দেখা যাক। আমরা গাছের চারপাশে মাটি খুঁড়তে শুরু করলাম। প্রিয়া ছোট একটা কোদাল দিয়ে খুঁড়ছে, রাহুল বড় কোদাল দিয়ে। আমি হাতে করে মাটি সরাচ্ছি। প্রায় ঘণ্টা খানেক খোঁড়ার পর প্রিয়া বলল, মা, এখানে কিছু একটা ঠকঠক করছে। আমি দেখলাম সত্যিই একটা শক্ত কিছু মাটির নিচে আছে। রাহুল সেটা বের করল। একটা ধাতুর বাক্স, আগেরটার চেয়ে বড়। উপরে মরিচা ধরেছে, কিন্তু তালা নেই। আমি বাক্স খুলে দেখি ভেতরে অনেকগুলো পুরানো কয়েন, কিছু গহনা আর আরেকটা চিঠি। এই চিঠিতে লেখা, এই সম্পদ আমার পরিবারের কষ্টের দিনে কাজে লাগবে, কিন্তু যতক্ষণ না প্রয়োজন ততক্ষণ এগুলো গুপ্ত রাখবে। মনে রেখো, অর্থ দিয়ে ভালোবাসা কেনা যায় না। আমি চিঠিটা পড়ে শুনালাম। সুব্রত বলল, তোমার দাদু কত জ্ঞানী মানুষ ছিলেন। আমি বললাম, হ্যাঁ, উনি জানতেন জীবনের আসল মূল্য কী। আমরা দ্বিতীয় ট্রেজারও বাড়িতে নিয়ে এলাম। প্রিয়া বলল, মা, আমরা এই টাকা দিয়ে কি করব? আমি বললাম, দাদুর কথা মতো প্রয়োজনে ব্যবহার করব, আপাতত তুলে রাখি। রাহুল বলল, মা, আরও ট্রেজার থাকতে পারে। আমি বললাম, হতে পারে, তবে আমাদের ধৈর্য রাখতে হবে। প্রিয়া বলল, হ্যাঁ মা, আমরা একটু একটু করে খুঁজব। পরের কয়েকদিন আমরা বাড়ির বিভিন্ন জায়গায় খুঁজতে থাকলাম। রাহুল বইয়ের পাতার ভেতর, প্রিয়া পুরানো জিনিসপত্রের মধ্যে, আর আমি দেয়ালের ফাটল আর কোণে কোণে, কিন্তু কিছুই পেলাম না। একদিন আমি রান্নাঘরে কাজ করছিলাম। হঠাৎ দেখি চুলার পাশের দেয়ালে একটা ইট একটু বেরিয়ে আছে। আমি সেটা টেনে দেখলাম, ইটটা সরে গেল।
ভেতরে একটা ছোট গর্ত। সেখানে একটা কাপড়ে মোড়ানো কিছু। আমি সেটা বের করে খুলে দেখি একটা ছোট স্বর্ণের হার আর একটা চিঠি। চিঠিতে লেখা, এই হারটি তোমার দাদির। ও খুব যত্নে রাখত। এটা তুমি তোমার মেয়েকে দিও। আমার চোখে জল এসে গেল। প্রিয়াকে ডেকে বললাম, এই হারটি তোমার। প্রিয়া খুশি হয়ে হারটি গলা পড়ল। বলল, মা, এটা কত সুন্দর। এভাবে আরও কয়েকবার আমরা ছোট ছোট জিনিস পেলাম। একটা পুরানো ঘড়ি, কিছু পুরানো মুদ্রা, একটা ছোট রূপার থালা। প্রতিবার একটা করে চিঠি পেতাম দাদুর হাতে লেখা। এক সপ্তাহ পর আমরা আবার অ্যাটিকে গেলাম। এবারে আরও একটা ট্রাঙ্ক পেলাম। সেটা খুলে দেখি ভেতরে অনেক পুরানো ছবি। দাদু দাদির ছোটবেলার ছবি, আমার বাবার ছবি, আরও অনেকে। একটা ছবির পেছনে লেখা, পরিবার হচ্ছে জীবনের সবচেয়ে বড় সম্পদ। কি আরেকটা ছবিতে দাদু একটা ছোট বাচ্চাকে কোলে নিয়ে আছেন। সেটার পেছনে লেখা, আমার নাতি, আমার গর্ব। প্রিয়া ছবিগুলো দেখে বলল, মা, দাদু দাদি কত সুন্দর ছিলেন। রাহুল বলল, হ্যাঁ, আর কত খুশি দেখাচ্ছে। আমি বললাম, ওরা খুবই খুশি ছিলেন। কারণ ওদের পরিবার ছিল। আমরা সব ছবি নিয়ে এসে একটা অ্যালবাম বানালাম। প্রিয়া বলল, মা, আমরাও ছবি তুলব। আমি বললাম, হ্যাঁ, আমাদেরও পারিবারিক ছবি থাকা দরকার। সেদিন সন্ধ্যায় আমরা সবাই মিলে অনেক ছবি তুললাম। সুব্রত, আমি, রাহুল, প্রিয়া, সবাই একসাথে। প্রিয়া বলল, মা, আমাদের এই ছবিগুলো দাদুর মতো রেখে দিব। আমি বললাম, অবশ্যই। আরও কিছুদিন পর আমরা আর কোনো ট্রেজার পেলাম না। কিন্তু আমাদের ট্রেজার হান্টিং বন্ধ হয়নি। এখন আমরা প্রতি সপ্তাহে একবার করে বাড়ির কোনো না কোনো জায়গা পরিষ্কার করি, সাজাই। রাহুল এখন আমার রান্না সাহায্য করে। প্রিয়া বাগানের যত্ন নেয়। সুব্রত সন্ধ্যায় আমাদের সবার সাথে গল্প করে। আমাদের পরিবার আরও কাছাকাছি এসেছে। একদিন প্রিয়া বলল, মা, আমরা তো আসল ট্রেজার পেয়ে গেছি। আমি জিজ্ঞেস করলাম, সেটা কি? সে বলল, আমাদের পরিবারের ভালোবাসা। রাহুলও বলল, হ্যাঁ মা, দাদু যা বুঝাতে চেয়েছিলেন সেটা আমরা পেয়ে গেছি। সুব্রত বলল, একদম ঠিক। এই সময়টা আমাদের জন্য অমূল্য। আমি মনে মনে ভাবলাম, সত্যিই দাদু কত বুদ্ধিমান ছিলেন। উনি আমাদের শুধু টাকা পয়সা দেননি, আমাদের একসাথে কাজ করার, একসাথে সময় কাটানোর একটা সুন্দর উপায় দিয়ে গেছেন। এখন প্রতিদিন সন্ধ্যায় আমরা সবাই একসাথে বসি। গল্প করি, পরিকল্পনা করি। রাহুল তার কলেজের কথা বলে, প্রিয়া স্কুলের কথা বলে, সুব্রত অফিসের কথা বলে, আর আমি আমাদের এই নতুন জীবনের কথা বলি। আমাদের বাড়ি এখন আগের চেয়ে অনেক সুন্দর। শুধু রিনোভেশনের কারণে নয়, আমাদের পরস্পরের প্রতি ভালোবাসার কারণে। প্রতিটা কোণে এখন আমাদের স্মৃতি জড়িয়ে আছে। গোলাপের চারাটাও এখন বেশ বড় হয়েছে। কয়েকটা কুডিও এসেছে। প্রিয়া প্রতিদিন সেটার যত্ন নেয়া। বলে, মা, এই গাছ আমাদের সবার ভালোবাসার মতো বেড়ে উঠছে। রাহুলও এখন আগের চেয়ে অনেক বেশি দায়িত্বশীল। পড়াশোনার পাশাপাশি বাড়ির কাজেও মন দেয়। সুব্রত অফিস থেকে এসে প্রথমেই আমাদের খোঁজ নেয়। কয়েক মাস পর একদিন আমরা আবার অ্যাটিকে গেলাম। এবারে আরও একটা চিঠি পেলাম। সেটায় লেখা, আমার প্রিয় নাতিনাতনীরা, তোমরা যদি এই চিঠি পড়ে থাক তাহলে বুঝতে পার যে তোমরা আমার সব গুপ্তধন খুঁজে পেয়েছ। কিন্তু মনে রেখো, সবচেয়ে বড় গুপ্তধন হচ্ছে তোমাদের পরস্পরের প্রতি ভালোবাসা। এই ভালোবাসা কখনো হারিও না। আমি চিঠিটা পড়ে শুনিয়ে দিলাম। আমাদের সবার চোখেই জল এসে গেল। প্রিয়া বলল, দাদু কত ভালো ছিলেন। রাহুল বলল, উনি আমাদের জীবনের সবচেয়ে বড় শিক্ষা দিয়ে গেছেন। এখন আমাদের ট্রেজার হান্ট শেষ। কিন্তু আমাদের পারিবারিক বন্ধন আরও শক্তিশালী হয়েছে। আমরা বুঝেছি যে জীবনের আসল সম্পদ পরিবারের ভালোবাসা। টাকা পয়সা সাময়িক, কিন্তু ভালোবাসা চিরস্থায়ী। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আমি আমাদের গোলাপ গাছটার দিকে তাকাই। সেটা এখন অনেক বড় হয়েছে। কয়েকটা সুন্দর লাল গোলাপ ফুটেছে। ফুলগুলো দেখে আমার মনে পড়ে যায় আমাদের সেই প্রথম দিনের কথা, যেদিন রাহুল তার অদ্ভুত তুলনা করেছিল। এখন আমি বুঝতে পারি যে সেই মুহূর্তে রাহুল আসলে বলতে চেয়েছিল যে একটা গাছ যেমন ভালোবাসা আর যত্নে বড় হয়, আমাদের পরিবারের বন্ধনও তেমনি প্রতিদিন শক্তিশালী হচ্ছে। সেদিন তার কথা শুনে আমি অবাক হয়েছিলাম, কিন্তু এখন বুঝতে পারি যে সে আসলে কত গভীর কথা বলেছিল। আমাদের এই পুরো অভিজ্ঞতা আমাকে শিখিয়েছে যে জীবনের সবচেয়ে বড় রহস্য হচ্ছে পরিবারের মানুষদের মধ্যকার ভালোবাসা। এই ভালোবাসা কখনো কমে না, বরং সময়ের সাথে আরও বেড়ে যায়। দাদু তার গুপ্তধনের মাধ্যমে আমাদের এই শিক্ষাই দিয়ে গেছেন। আজ সন্ধ্যায় আমরা সবাই মিলে বারান্দায় বসে আছি।
গোলাপের সুগন্ধ ভেসে আসছে। প্রিয়া আমার কোলে মাথা রেখে শুয়ে আছে। রাহুল গিটার বাজাচ্ছে। সুব্রত খবরের কাগজ পড়ছে। এই মুহূর্তে আমি অনুভব করছি যে আমরা সত্যিই জীবনের সবচেয়ে বড় ট্রেজার খুঁজে পেয়েছি।